আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগকর্তারা নতুন যে দলটি করেছেন কিংস পার্টি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যদিও সেটার এখনো রেজিস্ট্রেশন হয়নি, আইনের দৃষ্টিতে এখনো স্বীকৃত দল না, তারপরেও এই যে দলটি বিভিন্ন জায়গায় গিয়ে তাদের পরিচিতি তুলে ধরতেছে, সারা বাংলাদেশ তারা ঘুরবে। তাদের একটি কর্মসূচিতে কেমন ব্যয় হয় সেটার একটা হিসাব সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল তুলে ধরেছেন। মাসুদ কামালের এই তথ্যটি মঞ্জুরুল ইসলাম পান্না সহ আরও কিছু আলোচিত গণমাধ্যম ব্যক্তিরাও তুলে ধরেছেন। তবে এইটার কোনো প্রতিবাদ আসেনি সরকারের পক্ষ থেকেও না, সেনাবাহিনী বা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো পাল্টা জবাব আসেনি। ফলে সঙ্গত কারণেই আমরা যে সেটেলড প্রিন্সিপাল সেটা অনুযায়ী ধরে নিতে পারি এই তথ্যটা সঠিক। অর্থাৎ এই এনসিপির কর্মসূচিতে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ এবং অন্যান্য যে সকল সংস্থাকে ডিপ্লয় করা হয়, এমনকি সেনাবাহিনীর যে সাজোয়া যান, যে যানের বিভিন্ন দিকে অস্ত্র তাক করা এবং ভিতরে খুব প্রোটেকশনে আসা যাওয়া করা যাবে, এর সঙ্গে সার্কিট হাউস সহ সরকারি বিভিন্ন বিশ্রামাগার ব্যবহার করা, সেই কর্মকাণ্ডে স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশগ্রহণ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া সহ সব মিলে বোধহয় একটা হিসেবে জনাব মাসুদ কামাল বের করছেন যে ৮ কোটি টাকা এক একটি প্রকল্পে ব্যয় হয়, এক একটি অনুষ্ঠানে। সেটার সংখ্যা আবার বেড়ে যাবে, কারণ চট্টগ্রামে আমরা দেখলাম সেখানে ডগ স্কোয়াড, যেটাকে সহজে বোঝার জন্য বলি কুকুর বাহিনী, তারপরে সোয়াত বাহিনী, এবং যে হোটেলটিতে তারা উঠবেন 2 দিন পূর্বে সেই হোটেলটিকে রিজার্ভ করে নেওয়া, হোটেলে কেবলমাত্র তারা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়া আর কেউ থাকতে পারবে না। তাহলে ওই হোটেলটার ব্যয় কেমন হবে সেটা একটা বিষয়। আমরা যদি সেই ৮ কোটি টাকার ভিতরে সীমাবদ্ধ থাকি, তাহলে দেশের 64টি জেলা, জেলার বাইরে 12টি সিটি কর্পোরেশন, এই সিটি কর্পোরেশনের 1/3 আবার 2 ভাগে বিভক্ত, ঢাকা উত্তর এবং দক্ষিণ। আর এদের প্রথম যে আত্মপ্রকাশ অনুষ্ঠানটা বিশাল সমবিহারে করা হলো, বা তাদের ইফতার পার্টি অথবা তাদের পহেলা বৈশাখ উদযাপন, আরো বড় বড় যে সকল প্রকল্প, তাদের বিশাল ভবনে একাধিক অফিস, তাদের গাড়ি, এসবগুলোর হিসাব যদি আমরা নাও ধরি, শুধুমাত্র ওই সকল খাতে এতগুলো কর্মসূচিতে তারা যাবেন, তাদের এখন যে অবস্থা, কোথাও তারা নিরাপদ বোধ করছেন না। গোপালগঞ্জের সাধারণ মানুষের প্রচন্ড ক্ষোভের মুখে পড়ে কোন রকম পালিয়ে তারা চলে আসছেন সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশের সাহায্যে। কক্সবাজারের চকরিয়ায় একই অবস্থা পড়েছেন। চট্টগ্রামে যাওয়ার পরে মঞ্চে বিভিন্ন রকম জিনিস ছুড়ে মারা সহ খুবই খারাপ অবস্থা। এক নেতা গাজীপুরে গিয়েছিলেন, সেখানে খুব নাজেহাল অবস্থা। সব মিলে তাদের যদি দেশব্যাপী দল গুছাতে, দলের আত্মপ্রকাশ প্রতিটি জেলায় এবং জনপদে যেতে হয়, তাহলে তাদের এই সকল কর্মসূচি করতে হবে। সেই হিসাবে আমরা 64টি জেলা এবং সিটি কর্পোরেশনকেও যদি ধরি, উপজেলা পর্যায়ে না ধরে তার সংখ্যা দাঁড়ায় 77, এবং যদি 8 কোটি টাকা এক একটা প্রোগ্রামে ব্যয় হয়, তাহলে ব্যয়ের পরিমাণ দাঁড়াবে 616 কোটি টাকা। এখন এই 616 কোটি টাকা সরকারের ফান্ড থেকে ব্যয় হবে, কারণ আর্মির ব্যয় তো আর বাইরের কেউ দিয়ে, এটা তো আর আনসার না যে আমাকে 1 প্লাটুন আনসার দেন, তাদের বেতন আমি দিয়ে দেব। একইভাবে বিজিবি, র্যাব, পুলিশকে তো আর ভাড়ায় দেওয়া যায় না যে যাদের টাকা আছে তারা ভাড়ায় নেবে,
কেবলমাত্র যদি আনসার হতো, ভিডিপি সদস্য হতো, সেই ক্ষেত্রে তাদের খরচ দিয়ে বিভিন্ন নিরাপত্তার কাজে নেওয়ার জন্য আইনগত সুযোগ আছে। কিন্তু আর্মিকে যদিও নানা কারণে আর্মির ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় আর্মির সঙ্গে যে দুর্ব্যবহার করা হচ্ছে, তাদেরকে স্লোগান দেওয়া হচ্ছে, খুব খারাপ শব্দ ব্যবহার করে, অনেক সময় অনেক আর্মি সিপাহীর ইউনিফর্ম ধরে টানে। আর্মি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের একটি প্রতীক। মহান মুক্তিযুদ্ধের ভিতর থেকে এই সেনাবাহিনী গড়ে উঠেছে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে নানাভাবে বিতর্কের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে এই সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনায়, কারণ তাদের দায়িত্বে ডিপ্লয় করা হয়েছে, আবার বলা হয়েছে কিছুই করবা না। এখন তাদের সামনে বসে বঙ্গবন্ধু ভবন গুড়িয়ে দেওয়া, তাদের সামনে বসে মারধর করা, তাদের সামনে দুই কলেজের ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রের মতো ঘটনা ঘটে যাচ্ছে, তারা কিছুই করতে পারছে না। তাদের কেউ ধাক্কা দিচ্ছে, কেউ তাদের গালিগালাজ করছে, কেউ বলছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব। এভাবে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তারপরও আমি মনে করি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক মহান মুক্তিযুদ্ধের ভিতর থেকে তৈরি হওয়া সেনাবাহিনীকে এবং সোয়াত বাহিনী, ডগ স্কোয়াড, র্যাব, পুলিশ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে যেভাবে ব্যয় করা হচ্ছে, তাতে 616 কোটি টাকা ব্যয় করে বাংলাদেশের এক একটা প্রান্তে এক একটা সভা করে আসতে পারবেন বর্তমান ক্ষমতা দখলকারী ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নিয়োগকর্তা, সেই পার্টির নেতৃবৃন্দ। এখন 616 কোটি টাকা বিনিয়োগ করে যদি এই কিংস পার্টির রাজনৈতিক কার্যক্রমে ব্যয় করা হয় রাষ্ট্রের ফান্ড থেকে, প্রশ্ন উঠেছে উত্তরা মাইলস্টোন স্কুল এবং কলেজে যে কোমলমতি নিষ্পাপ আমাদের শিশুরা বিপন্ন অবস্থায় পড়ে গেল, অনেকে মারা গেল, অনেকে মৃত্যুর যন্ত্রণা নিয়ে কাতরাচ্ছে, তাদের চিকিৎসা সেবার জন্য যতক্ষণ পর্যন্ত তাদের সবার দেহগুলি পোড়া দেহগুলি পরিবারের কাছে বুঝিয়েও দেওয়া হয়নি, অনেককে ভবন থেকে বেরও করা হয়নি, সেই অবস্থায় আসেন সবাই সাহায্য করেন এই বিজ্ঞাপন দিয়ে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলের অ্যাকাউন্ট নাম্বার প্রকাশ করে মানুষের সাহায্য চাওয়া হলো। উত্তরার মাইলস্টোন স্কুল কলেজে, যেখানে সরকারি একটি বিমান বিধ্বস্ত হয়ে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, মারা গেছে ভয়ঙ্কর অবস্থায়, সরকারের গাফিলতির জন্য অথবা দুর্ঘটনার জন্য যারা বিপদে পড়ল বা যারা মারা গেল, তাদের সহযোগিতা করার জন্য মানুষের সাহায্য চাওয়া হচ্ছে। আর অভিনব উপায়ে ক্ষমতায় যাওয়ার পরে রাজনৈতিক দল অর্থাৎ কিংস পার্টি এনসিপিকে সারা দেশ ঘোরার জন্য রাষ্ট্রের তহবিল থেকে 616 কোটি টাকা দেওয়া হবে। যদি মাসুদ কামালের হিসাব অনুযায়ী সর্বত্র এভাবে সরকারি ল এনফোর্সিং এজেন্সি, সশস্ত্র বাহিনী এবং অন্যদের ডিপ্লয় করা হয়, জনগণের কাছে প্রশ্ন উঠেছে, রাজনৈতিক দল করতে 600-650 কোটি টাকা ব্যয় করবেন রাষ্ট্রের ফান্ড থেকে, আর রাষ্ট্রীয় একটা বিমানের দুর্ঘটনায় যারা মৃত্যু মুখে পতিত হলো বা যাদের চিকিৎসা করার প্রয়োজন হচ্ছে, তাদের জন্য সাহায্য দিতে হবে দেশবাসীকে। এই কি বৈষম্যহীন নতুন বাংলাদেশ? যেখানে যাই ব্যয় করেন না কেন হিসাব নিকেশ কিন্তু থেকে যাবে। আইনের দৃষ্টিতে সরকারের টাকা মানে জনগণের টাকা, পাবলিক মানি। এর একটি টাকাও আত্মসাৎ করাই শুধু নয়, অপব্যয় করা, যে খাতে ব্যয় হবে সেখানে ব্যয় না করে অন্য কাউকে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য ব্যয় করা হলেও সেটা আইনের দৃষ্টিতে দুর্নীতি হিসাবে গণ্য হবে এবং একসময় কড়ায় গণ্ডায় এর সবকিছু হিসাব নিকেশ কিন্তু ক্ষমতায় ভবিষ্যতে যারা আসবেন তারাই বুঝে নেবে, নিয়মিত প্রক্রিয়ায় বুঝে নেবে। যা কিছু করেন হিসাব নিকেশ করেই করবেন। রাষ্ট্রের 1 টাকা অর্থ নষ্ট করার এখতিয়ার কারো নেই। একটা উদাহরণ খোঁজ নিয়ে দেখবেন আইন অঙ্গনে। 600 টাকা জমা দেয়নি তৎকালীন সিও রেভিনিউ অফিসের একজন নিম্নপদস্থ কর্মচারী,
পরে ধরা পড়ল যে উনি টাকা জমা দেন নাই, উনি টাকা জমা দিলেন পরে। সেই মামলায় তার সাজা হলো। সেই উচ্চ আদালত পর্যন্ত সেই সাজা বহাল থেকে রায়ে বেরিয়ে আসলো যে তুমি আত্মসাৎ করেছিলে, পরবর্তীতে তুমি জমা দিলেও তোমার অপরাধ থেকে পরিত্রাণ হবে না। আজকে যে অবৈধ ক্ষমতা দখলদাররা যেভাবে যা কিছু করছেন, এটা কিন্তু পাবলিক মানি, জনগণের মানি, হিসেব কিন্তু অবশ্যই দিতে হবে। 616 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প বাস্তবায়ন করলে ভবিষ্যতে কড়ায় গণ্ডায় হিসাব দিতে হবে এবং অপরাধের সাজাসহ অনেক কিছুই প্রাপ্য হয়ে দাঁড়াবে। যেই তরুণ কর্মকর্তারা বা যে শীর্ষ কর্মকর্তারা যে তারা যথেষ্ট আওয়ামীপন্থী কিনা, সেজন্য তারা যথেষ্ট সুযোগ সুবিধা পাবেন কিনা, এই নিয়ে যারা উদ্বিগ্ন ছিলেন তাদের একটা বিরাট অংশ কিন্তু আবার এই সাবেক সেনা কর্মকর্তাদের সঙ্গে একমত, এবং তারা মনে করেন যে বিএনপি পন্থী বা বিএনপি জামায়াতপন্থী ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল কারো বিচার হতে যদি না অসুবিধা হয়, তাহলে শেখ হাসিনার আমলে যারা সার্ভ করেছে, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে সেনাবাহিনীকে ব্যবহৃত হতে যারা সহায়তা করেছে, তাদের বিচার কেন ঠেকাতে চাইবেন ওয়াকারুজ্জামান? বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে ক্যান্টনমেন্টে যে অস্থিরতা চলছে তার পেছনে একটা বড় ভূমিকা রাখছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা। দেখেন, সাবেক কর্মকর্তারা যে অত্যন্ত উদ্যোগী হয়ে উঠেছেন সেটা কিন্তু সেই 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের সময়টা থেকেই টের পাওয়া যাওয়া শুরু হয়। তারা নানা সময়ে একত্র হয়ে সভা করেন, সমাবেশ করেন এবং সেগুলোতে সংবাদ মাধ্যমকে ডেকে সেনাবাহিনীর কি ভূমিকা নেওয়া উচিত সে বিষয়ে একটা স্পষ্ট অবস্থান গ্রহণ করেন। এর ফলে এই যে সাবেক সেনা কর্মকর্তাদের মধ্যে একটা দল যে সরাসরি শেখ হাসিনা সরকারের পতনের জন্যে ভূমিকা রেখেছিলেন, সে বিষয়টায় কিন্তু কোনো রকম অস্পষ্টতা থাকে না। দেখেন, বাংলাদেশ সেনাবাহিনীতে সাবেক সেনা কর্মকর্তারা বরাবর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছেন। একেবারে যদি 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ সেনাবাহিনী যখন গঠিত হলো তখনকার কথাও যদি আমরা স্মরণ করি, তাহলে দেখুন খুব মোটা দাগে 1971 সালের পর মুক্তিযুদ্ধ ফেরত সেনা কর্মকর্তারা আর পাকিস্তান থেকে ফিরলেন যে সেনা কর্মকর্তারা, তাদের ভেতরে যে দ্বন্দ্ব সংঘাত এবং এই দুই তরফেরই যে সেনাবাহিনীর ভেতরে মানে প্রভাব বিস্তার করবার যে লড়াই, সেটা কিন্তু কখনো বাংলাদেশ সেনাবাহিনীতে স্তীমিত হয়ে পড়েনি। এমনকি 75-এর কথা যদি মনে করেন, মেজর ডালিম, কর্নেল তাহেরের কথা যদি বিবেচনা করেন, তাহলেও দেখতে পাবেন যে সাবেক সেনা কর্মকর্তারা কত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং তারা রীতিমতো সেনা সদরের বাইরে মানে ছাত্র জনতার, সিপাহী জনতার বিপ্লব ঘটিয়ে ফেলার মতো স্বপ্ন দেখছেন, সংগঠিত করছেন, সশস্ত্র অভ্যুত্থানের এক রকমের প্রস্তুতি নিচ্ছেন। তো খুব মানে এই বিষয়গুলো মাথায় রাখলে বাংলাদেশ সেনাবাহিনীতে একেবারে আনুষ্ঠানিকভাবে, ঐতিহাসিকভাবে সাবেক সেনা কর্মকর্তাদের প্রভাব বলয় বজায় রাখার ঘটনাটি নতুন কিছু নয়। 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের সময় আসলে যেই পক্ষটিকে আমরা বিশেষভাবে উদ্যোগী হয়ে উঠতে দেখলাম, দেখেন তাদের মধ্যে একটা বিরাট অংশ কিন্তু তাদের চাকরি যখন শেষ করেছেন বা চাকরি যখন যে পদোন্নতি প্রত্যাশা করেছেন সেটা যখন পান নাই, সেই সময়টা ছিল শেখ হাসিনার আমল এবং তাদের অনেকেই বঞ্চিত বোধ করেছেন, অনেকে বঞ্চিত হয়েছেন সেনাবাহিনীতে তাদের যথাযোগ্য মর্যাদা সম্মান পেতে, এবং তারা সরাসরি মনে করেছেন যে তারা আওয়ামী লীগপন্থী। তাদের ভাষায় বা তাদের ধারণার মধ্যে তারা ভারতপন্থী না হয়,
তাদের সেনাবাহিনীতে আসলে যতটুকু মর্যাদা যোগ্যতা অনুযায়ী যা পদ পদোন্নতি সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল সেটা তারা না পেয়ে তাদেরকে অবসরে যেতে হয়েছে। এরকম একটা বিরাট কয়েকশো অফিসার কিন্তু সংগঠিত অবস্থায় সেনাবাহিনীর ভেতরে একটা দীর্ঘ সময় ধরে দেশে বিদেশে অ্যাক্টিভিজম করে আসছিলেন এবং ওয়াকারুজ্জামান সহ এই যে সেনাবাহিনীতে এখন যারা মানে যাদেরকে শেখ হাসিনা শীর্ষ পদগুলোয় রেখে গেছেন তাদের বিরুদ্ধে তাদের মূল অভিযোগ হচ্ছে যে এরা ভারতপন্থী আওয়ামীপন্থী এবং এরা হচ্ছে সেই শেখ হাসিনা পন্থী যারা ব্রিগেডিয়ার জেনারেল আজমি গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে 2016 সাল থেকে ক্যান্টনমেন্টের ভেতরেই কোনো একটা বন্দি শিবিরে কোনো একটা কক্ষে আটকে রাখা হয়েছে, বন্দি করে রাখা হয়েছে। এই বিষয়টি জানা সত্ত্বেও এরা টু শব্দ করেননি এবং সেনাবাহিনীর ভেতরে তারা টু শব্দ করার কোনো উপায় রাখেন নাই। দেখেন এই সেনা কর্মকর্তারা তাই যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 24 জন বর্তমান ও সাবেক মিলিয়ে 24 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুম খুন বন্দি শিবিরের নির্যাতন মানে পুরো আয়নাঘর কাণ্ডের দায়ে গ্রেফতারি পরোয়ানা জারি হলো, তারাও কিন্তু যেমন ক্যান্টনমেন্টের ভেতরে জেনারেলেরা বৈঠক করছেন, জেনারেলদের সঙ্গে জুনিয়র অফিসাররা এসে বৈঠক করছেন যে কিভাবে ঘটলো কি ঘটতে যাচ্ছে, ঠিক তেমনি এই প্রায় 2.5 শতাধিক অফিসার কিন্তু একত্র হয়ে বৈঠক করছেন এবং ক্যান্টনমেন্টের বাইরেই ইব্রাহিমপুর এলাকায় এক রেস্টুরেন্টে বসে তারা এই বৈঠকটি করেন এবং সেখানে মূল নেতৃত্ব দেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম। এছাড়াও কিন্তু মানে 4 জন কর্নেল 2 জন মেজর সহ অনেকে এই বৈঠকে উপস্থিত ছিলেন। এরা একটা মুখ্য ভূমিকা রেখেছেন এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তাদের বিচার হতে হবে গুম খুন নির্যাতনের দায়ে। এই বিষয়টির দাবি তারা কিন্তু সেই 2024-এর জুলাই আগস্ট থেকে অব্যাহত রেখেছেন এবং ক্রমাগত অ্যাক্টিভিজম চালিয়ে গেছেন। কাজেই তারা এখন ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর ভেতরে সেনা সদর দপ্তরের ভেতরে যে বলছেন যে এটা কি করে সম্ভব সেনা কর্মকর্তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাবে, এটা কিভাবে সম্ভব যে সেনা কর্মকর্তারা পুলিশ ভ্যানে করে মানে প্রিজন ভ্যানে করে আদালতে হাজিরা দেবেন, এগুলোকে তারা এক রকমের মায়াকান্না হিসেবে দেখছেন। কারণ এই সাবেক সেনা কর্মকর্তারা সরাসরি আলোচনা করছেন যে তাহলে ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে যখন 2016 সালের 22শে আগস্ট সাদা পোশাকের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধরে নিয়ে গেছে বলে জামায়াতে ইসলামী সংবাদ মাধ্যমে জানালো, তখন কি করে সেনাবাহিনী সোচ্চার ভূমিকা নিল না? তখন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা কোথায় ছিলেন? কেন তখন তারা একজন সিটিং সেনা কর্মকর্তা দায়িত্বরত সেনা কর্মকর্তা হঠাৎ উধাও হয়ে গেছেন, এই খোঁজটুকু এই দাবিটা নিয়ে অন্তত আওয়ামী লীগ সরকারের কাছে গেল না। দেখেন 2016 সালের 22শে আগস্ট থেকে উধাও ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আজমি গোলাম আজম পুত্র এবং তিনি বেরিয়ে এলেন 2024-এর 5ই আগস্টের পর। তাকে এক জায়গায় নিয়ে ছেড়ে দেওয়া হলো যে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হবে বলে, মানে তিনি প্রায় কিন্তু 9 বছর আটক থাকলেন এবং এই 9 বছর তিনি আটক ছিলেন ক্যান্টনমেন্টের ভেতরেই, সেটা সকলে জানতেন। আবার দেখেন এনএসআই ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক রেজ্জাকুল হায়দার চৌধুরী, তিনি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল। এখন এই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরীকে তো সিভিলিয়ান কোর্টে বেসামরিক আদালতে 10 ট্রাক অস্ত্র মামলায় 21শে আগস্ট হত্যা মামলায় গ্রেনেড হামলা মামলায় তার বিচার করা হয়েছে এবং 2 মামলাতেই তিনি সিভিলিয়ান কোর্টে বিচারের মুখোমুখি হয়ে তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছে। তিনি 2টো মামলা থেকেই খালাস পেয়েছেন কারণ রাজনৈতিক পালাবদল ঘটেছে এবং 2025-এর জানুয়ারিতে এসে কোনো অভিযোগ প্রমাণিতই হয়নি বলে বেকসুর খালাস পেয়েছেন। কিন্তু সেনা কর্মকর্তারা প্রিজন ভ্যানে ওঠেন না, সেনা কর্মকর্তারা সিভিলিয়ান আদালতে বিচারের মুখোমুখি হন না, এগুলো এই সাবেক সেনা কর্মকর্তারা
বা যাদের একটা বড় অংশ বঞ্চিত হিসেবে নিজেদেরকে চিহ্নিত করেন আওয়ামী লীগ আমলে, সেই বঞ্চিত সেনা কর্মকর্তারা মানতে রাজি নন। তাদের কথা হচ্ছে, আগে যদি বিচার সম্ভব হয়ে থাকে এখন কেন বিচার সম্ভব হবে না? দেখেন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম ছিলেন এনএসআই এর সাবেক মহাপরিচালক, দুজনই রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম দুজনই বিএনপি জামাত জোট সরকারের সময়। তারও কিন্তু বিচার হয় 10 ট্রাক অস্ত্র মামলায় এবং 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায়। সেই ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম কিন্তু কারাবন্দী অবস্থায় 2021 সালে মৃত্যুবরণ করেন। মানে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, করোনা ভাইরাসের আক্রমণে মৃত্যু হয়েছে বলে তখন কারা কর্তৃপক্ষ জানিয়েছিলেন, কিন্তু তিনি কারাবন্দী ছিলেন তার আগে বছরের পর বছর কাশিমপুর কারাগারে। এই সাবেক সেনা কর্মকর্তারা যেই তরুণ কর্মকর্তাদের সঙ্গে ক্যান্টনমেন্টের ভেতরে যোগাযোগ রেখে আসছিলেন এবং যারা নিজেদেরকে একটু কোণঠাসা মনে করছিল গত বহু বছর ধরে, যেই তরুণ কর্মকর্তারা বা যেই শীর্ষ কর্মকর্তারা যে তারা যথেষ্ট আওয়ামী পন্থী কিনা, সেজন্য তারা যথেষ্ট সুযোগ সুবিধা পাবেন কিনা এই নিয়ে যারা উদ্বিগ্ন ছিলেন, তাদের একটা বিরাট অংশ কিন্তু আবার এই সাবেক সেনা কর্মকর্তাদের সঙ্গে একমত এবং তারা মনে করেন যে বিএনপি পন্থী বা বিএনপি জামায়াত পন্থী ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল কারো বিচার হতে যদি না অসুবিধা হয়, তাহলে শেখ হাসিনার আমলে যারা সার্ভ করেছে, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে সেনাবাহিনীকে ব্যবহৃত হতে যারা সহায়তা করেছে, তাদের বিচার কেন ঠেকাতে চাইবেন ওয়াকারুজ্জামান? এই যে ওয়াকারুজ্জামান যে মূল বাধা এবং তিনি যা করছেন, ওই যে সেনাবাহিনীর ইন্টিগ্রিটি রক্ষার নামে সেনাবাহিনীর কর্মকর্তাদের মর্যাদা, সেনা কর্মকর্তাদের পুলিশ ভ্যানে উঠতে দেওয়া কোনোভাবেই যেতে পারে না, এসব আলোচনা উস্কে দিচ্ছেন ওয়াকারুজ্জামান সহ যেই জেনারেলেরা, তাদের এই বিষয়টিকে চিহ্নিত করে এই যুক্তিগুলো এবং এই যুক্তিগুলো প্রবলভাবে তুলে ধরতে ভূমিকা রাখছেন এবং তাতে সেনাবাহিনীর ভেতরে কর্মরত অফিসারদের সংগঠিত করতে একটা বিশেষ ভূমিকা রাখছেন এই সাবেক সেনা কর্মকর্তারা। দেখেন, সাবেক সেনা কর্মকর্তাদের আরেকটা ক্ষোভের জায়গা হচ্ছে ইউনূস সরকারের প্রতিও, এবং সেখানেও তারা ওয়াকারুজ্জামানকে দোষী হিসেবে চিহ্নিত করে যে 3 তারকা একজন জেনারেলকে দিয়ে যদিও বা বঞ্চিত সেনা কর্মকর্তাদেরকে এখন যথাযথ পদোন্নতি দেওয়ার জন্যে ব্যবস্থা নেওয়ার জন্য একটা বোর্ড গঠন করা হলো, সেই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সকল ব্যবস্থা নিয়ে ওয়াকারুজ্জামান অবশেষে সাইনও করলেন যে যারা কিনা বঞ্চিত হয়েছিলেন শেখ হাসিনার 15 বছরের শাসন আমলে, সেই ব্যক্তিদেরকে চিহ্নিত করে তাদেরকে যথাযথ বেনিফিট, পদোন্নতি, ভূতাপেক্ষা পদোন্নতি হলেও সেসব দিয়ে তারা যাতে সেনাবাহিনীর সেই র্যাঙ্ক, সুযোগ সুবিধা সব পান, সেই বোর্ডের সিদ্ধান্তে ওয়াকারুজ্জামানও অবশেষে সাইন করেছেন এবং 3 তারকা ওই জেনারেল কিন্তু এটা পুরোটা রেকমেন্ড করেছেন এবং করবার পর সকল মিনিস্ট্রি পার হয়ে এখন সেটা প্রধান উপদেষ্টার অফিসে আছে এবং প্রধান উপদেষ্টার অফিসে এরপরে এটা মাসের পর মাস সেই ফাইলের উপর ধুলা জমছে। এই সাবেক সেনা কর্মকর্তাদের একটা সন্দেহ বা বঞ্চিত সেনা কর্মকর্তাদের সন্দেহ যে ইউনূস সরকার এবং ওয়াকার মিলে এই বিষয়টাতেও কোনো সমস্যা করতে বা আসলে সেনাবাহিনীর ভেতরে বঞ্চিত সেনা কর্মকর্তাদের যথাযথ পদোন্নতি এবং সুবিধাদি দিতে তাদের মধ্যে কোনো আপোষ রফা হয়েছে কিনা, তারা দুপক্ষই আসলে এদেরকে বঞ্চিতই রাখতে চান কিনা। দেখেন, ব্রিগেডিয়ার জেনারেল আজমির ক্ষেত্রে কিন্তু যখন সেনাবাহিনী জানে ভেতরে, ক্যান্টনমেন্টের ভেতরে এটা একটা কমন নলেজ যে ব্রিগেডিয়ার জেনারেল, একজন সিটিং ব্রিগেডিয়ার জেনারেল কে ক্যান্টনমেন্টের ভেতরেই কোনো একটা আয়নাঘরে আটকে রাখা হয়েছে, সেই অবস্থাতেই কিন্তু আওয়ামী লীগ সরকার ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে
বরখাস্ত করে সেনাবাহিনী থেকে, এবং সেই বরখাস্ত করার ফলে তার র্যাঙ্ক, ফাইল, সুযোগ সুবিধা সবই তো কেড়ে নেওয়া হয়। সেগুলো সবই 2024-এর ডিসেম্বরে সেনাবাহিনী আবারও এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে কিন্তু তাকে ফেরত দিয়েছেন। কিন্তু এই সাবেক সেনা কর্মকর্তাদের কথা হচ্ছে, ব্রিগেডিয়ার জেনারেল আজমি ফেরত পেয়েছেন বটে, কিন্তু আরো অনেক সেনা কর্মকর্তা আছেন যারা যথেষ্ট আওয়ামীপন্থী না হওয়ায় সুযোগ সুবিধা পান নাই, এবং তাদের ক্ষেত্রে ওয়াকারুজ্জামানকে কোনো উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না। কাজে ওয়াকারুজ্জামান সেদিক থেকেও তাদের জন্য একটা বাধা। এই সাবেক সেনা কর্মকর্তারা তাই সংগঠিত শুধু থাকছেন তাই নয়, সেই সংগঠন তারা একত্র হয়ে বৈঠকে বসে, ক্যান্টনমেন্টের ভেতর যখন একরকম বৈঠক চলছে, ক্যান্টনমেন্টের বাইরে তারা তাদের মতো সংগঠিত হয়ে বৈঠক করে এই শক্তি প্রদর্শন অব্যাহত রেখেছেন ওয়াকারুজ্জামানের উদ্দেশ্যে, এবং ওয়াকারপন্থী বা ওই যে গুম খুন আয়নাঘরের দায়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের বিরুদ্ধে দাঁড়ানো জেনারেলদের বিপক্ষে তাদেরকে দেখানোর জন্য এই সাবেক সেনা কর্মকর্তারা কিন্তু তাদের সংগঠিত হওয়া, তাদের বৈঠক অব্যাহত রেখেছেন। তাদের দাবি, তাদের সঙ্গে একটা বিশাল অংশের তরুণ সেনা কর্মকর্তারাও আছেন, যারাও বিক্ষুব্ধ, যারাও সেনাবাহিনীর ভেতরে এসব অন্যায়ের অবসান চান এবং বিচার চান। এখন ওয়াকারুজ্জামানকে এই পক্ষটি বিশেষভাবে চিহ্নিত করছে এই বিচারের পথে একমাত্র বাধা হিসেবে। ওয়াকারুজ্জামানকে একটা শিক্ষা দিলেই তারা মনে করছেন এই বিচারের পথে সকল বাধা দূর হবে। ওয়াকারুজ্জামান নিজে তাই সম্ভবত বিচার মুক্ত, বিপদ মুক্ত থাকতে পারছেন না বেশি দিন, কারণ এই সেনা কর্মকর্তারা মনে করেন শুধু এই 24 জন নন, অন্তত আরো 150 জনকে, বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ 150 জনের বিচার হওয়া দরকার, এবং হওয়া দরকার বেসামরিক আদালতেই।